বাঙালি শুধু ভ্রমণ পিপাসুই নয়, খুঁজে বেড়ায় অচেনা বা অল্প জানা স্থান। তাই দীঘা পুরী তো অনেক হলো, তো এবার চলুন ঘুরে আসি ওড়িশার গোপালপুর সমুদ্র সৈকতে। মাত্র 1 রাত 2 দিনে চিল্কা এবং গোপালপুর ঘুরে দেখা যায়। আর যারা একটু শান্ত, স্নিগ্ধ এবং নির্জন সমুদ্র পছন্দ করেন তাদের তো এটা অবশ্যই ভালো লাগবে। আর এর সাথেই আমরা দেখে নেব উড়িষ্যার বহু প্রাচীন তারাতারিণী মন্দির। এখানে আসা, থাকা, খাওয়া, সমুদ্র স্নান, হোটেল সব তথ্যই তুলে ধরবো এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি জয়িকা, ট্রাভেল জয়িকা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি গোপালপুর সি বিচে। হ্যাঁ, এই সি বিচটা কিন্তু অনেকেরই অজানা। এই সি বিচটা কিন্তু দীঘা পুরী সমুদ্র সৈকত থেকে অনেকটাই নির্জন, শান্ত এবং নিরিবিলি। আপনারা যদি চান দীঘা পুরী বাদ দিয়ে একটু অজানা সমুদ্র সৈকতে আসবেন, একটু নিরিবিলি নির্জন একটি দিন কাটাবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা চলে আসতে পারেন গোপালপুর সি বিচে। 1 রাত 2 দিনে আপনারা কিভাবে গোপালপুর সি বিচ প্ল্যান করবেন, এছাড়াও আপনারা কোথায় থাকবেন, কি কি সাইট সিনে দেখবেন, কি খাবেন, কোথায় হোটেল নেবেন, সবকিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গোপালপুর যাওয়ার মেন প্রবেশদ্বার হলো ব্রহ্মপুর। হাওড়া থেকে ব্রহ্মপুর যাওয়ার বেশ কিছু ট্রেন আছে, তবে ব্রহ্মপুর যাওয়ার সবচেয়ে ভালো ট্রেন হলো হাওড়া বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস এবং হাওড়া চেন্নাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস, যা আপনাকে সকাল সকালে ব্রহ্মপুর পৌঁছে দেবে। আমি বেশ কিছু ট্রেনের নাম এবং সময়সূচি স্ক্রিনে দিয়ে রাখলাম। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে স্টেশনের বাইরে বেরিয়ে আসতে হবে। এটাই হচ্ছে ব্রহ্মপুর স্টেশন। স্টেশন থেকে বেরিয়ে এসেই সামনেই আছে অটো স্ট্যান্ড। এছাড়াও আপনারা এখানে 4 হুইলারও পেয়ে যাবেন। অটোতে কিন্তু ভাড়া পড়বে 400 টাকা। আমরা দারিংবাড়ি থেকে গোপালপুরে এসেছিলাম। দারিংবাড়ি ভ্রমণ নিয়ে আমার একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আই বাটন এবং ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো। দারিংবাড়ি থেকে গোপালপুরের দূরত্ব হচ্ছে প্রায় 130 কিলোমিটার, আর সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা মতো। আর ব্রহ্মপুর থেকে গোপালপুরের দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার, আর সময় লাগবে 35 থেকে 40 মিনিট মতো। আর আমরা কিন্তু চলে আসলাম পাহাড় থেকে সমুদ্রে। গোপালপুরে তো আপনারা চলে আসলেন, এরপরে আপনাদের কাজ হবে একটি হোটেল খোঁজা। এইখানে কিন্তু আপনারা বিভিন্ন মানের, বিভিন্ন রকমের হোটেল পেয়ে যাবেন। দেখুন, রাস্তার 2 সাইড দিয়ে কিন্তু অনেক হোটেল এখানে রয়েছে, আর সি ফেসিং হোটেলও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো চলুন আপনাদের বেশ কিছু হোটেলের সন্ধান দিই। এই যে গোপালপুরের সি বিচ রোড দেখছেন, এই রোড দিয়ে একটু এসে কিন্তু রয়েছে হোটেল মারমেদ, আর এটি হচ্ছে হোটেল ওশান ইন। এবার আমরা চলে এসেছি হোটেল সি সাইড ব্রিজে। এটাও কিন্তু একটি সি সাইড হোটেল, ভীষণ সুন্দর। আমি কিন্তু বেশ কিছু হোটেলের নাম এবং ফোন নাম্বার আমার স্ক্রিনে দিয়ে রাখছি। হলুদ রঙের বিল্ডিংটা দেখছেন, এটা কিন্তু গোপালপুর রিসর্ট। এখানেও কিন্তু আপনারা থাকতে পারেন। গোপালপুর সমুদ্রের একদম পাশেই রয়েছে হোটেল সি পার্ল। আমরা হোটেল শ্রীপালে থেকেছিলাম, আর এটি হচ্ছে একটি নন এসি রুম। আর এই হোটেলটা কিন্তু একদম সমুদ্রের ধারে, আর ঘরে ঢুকতেই কিন্তু আপনারা দেখতে পাবেন একটি বেড রয়েছে এবং রয়েছে চেয়ার টেবিল এবং রয়েছে একটি আয়না। ওদের ডাইনিং এরিয়াটাও আপনাদের দেখাচ্ছি ঘুরিয়ে। দেখুন, এটি হচ্ছে হোটেল শ্রীপালের ডাইনিং এরিয়া। আপনারা এখানে খাবার খেতে পারেন। আর এই হোটেলের আরেকটি ভালো জিনিস হচ্ছে, দেখুন এই দরজা খুললেই এরকম সমুদ্র, আর এই ভিউটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। গোপালপুর সি বিচে কিন্তু চলে এসেছি। এখান থেকে কিন্তু সি বিচে নামা যায়, এখান থেকে নামবো আমরা। আর জায়গাটা দেখুন, খুব সুন্দর সাজানো গোছানো, কিন্তু এখানে কিন্তু বসারও জায়গা আছে। আমরা কিন্তু সকাল সকালে চলে এসেছি একদম সি বিচের ধারে, আর এখন কিন্তু দেখুন সানরাইজ হচ্ছে, আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এই সকালবেলা যখন সমুদ্রের ধারে সূর্য ওঠে তখন কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। আর চারিদিকের পরিবেশটা দেখুন ভীষণ শান্ত। আপনারা কিন্তু অবশ্যই সি বিচে আসতে পারেন। সূর্যটা কিন্তু উঠে গেছে এখন, আর সূর্যের যে আলোটা, আভাটা সূর্যের যে, সেটা কিন্তু জলে এভাবে পড়েছে, ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখতে। হোটেলে এসে ফ্রেশ হয়ে আপনারা চলে আসুন সমুদ্র স্নানের মজা নিতে।
এখানকার জল একটু অন্যরকম, প্রচুর স্রোত, পায়ের তলার বালিগুলো সরে যাচ্ছে। এখানে সমুদ্রের ধারে খুব হাওয়া এবং এখানে সমুদ্রের ঢেউও অনেক বেশি, তাই সমুদ্রের বেশি গভীরে যাওয়ার চেষ্টা না করাই ভালো। আমি কিন্তু সমুদ্রে নেমে পড়েছি, আর এখানকার সমুদ্র কিন্তু বেশ ফাঁকা এবং নির্জন, বেশ আনন্দ করে সমুদ্র স্নানটা করে নিতে পারেন। বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু সমুদ্রের ভিড়ও বাড়তে শুরু করলো, প্রচুর টুরিস্ট এসেছে আজকে। সবাই কিন্তু খুব আনন্দ করে সমুদ্র স্নানের মজা নিচ্ছে। সমুদ্রের ধারে বসার জন্য এরকম কিন্তু চেয়ারেরও ব্যবস্থা আছে, এখানে কিন্তু আপনারা বসে সমুদ্রের এই ভিউ দেখতে পারেন। আর এখানে চেয়ারে জনপ্রতি 20 টাকা করে লাগবে বসতে। উড়িষ্যার পুরীর পরে গোপালপুর সমুদ্র সৈকতের এই জনপ্রিয়তা। এখানে সমুদ্র সৈকতে উঠে চাপা, ঘোড়ায় চাপা ইত্যাদি নানান আনন্দের ব্যবস্থা আছে, আপনারা চাইলে এগুলো অবশ্যই করতে পারেন। সৈকতের ওপরেই আছে এরকম দোকানপাট, প্রচুর দোকান রয়েছে এখানে। সমুদ্র স্নান করে ফ্রেশ হয়ে আপনারা চলে আসুন লাঞ্চ করতে। আর এই হচ্ছে গোপালপুর সমুদ্রের ধারে পার্ক, আর এই পার্কের অপোজিটেই রয়েছে সি সাইড রোডের ধারে পরপর খাবারের রেস্টুরেন্ট এবং ফাস্টফুডের দোকান। এখান থেকে আপনারা দুপুরের লাঞ্চটা করে নিতে পারবেন। রাত্রিবেলায় গোপালপুর সেজে ওঠে এক অপরূপ সাজে। রাত্রে এই সমুদ্রের ধারে বসে আপনারা বেশ কিছুটা সময় কাটাতে পারেন। আর সমুদ্রের ধারেই কিন্তু রয়েছে বিভিন্ন রকমের দোকান, এখানে আপনারা বিভিন্ন সামগ্রী পেয়ে যাবেন। এছাড়াও আছে বিভিন্ন রকমের মুখরোচকের দোকান এবং মাছ ভাজার দোকানও আপনারা পেয়ে যাবেন। এখানে আপনাদের সামনে এরা কিন্তু মাছ ভেজে দেবে। আছে বাচ্চাদের খেলনার বহু দোকান। মোটামুটি বিকেল ও সন্ধ্যেবেলাটা সমুদ্রের ধারে বসে ভালোই কেটে যাবে। রাত্রি 9টার মধ্যেই চলে আসুন ডিনার করতে, কারণ গোপালপুরের সমস্ত দোকান রাত 10টার মধ্যেই বন্ধ হয়ে যায়। গুড মর্নিং ফ্রম গোপালপুর। আমরা হোটেল থেকে চেক আউট করে গেছি, আর আজকে আমরা গোপালপুর থেকে চলে যাচ্ছি তারাতারিণী মন্দির এবং রম্ভা চিল্কার উদ্দেশ্যে। সাথে আছে আরো বেশ কিছু দর্শনীয় স্থান। গাড়ি চলে এসেছি, এবার আমরা গাড়িতে উঠে পড়বো। তো চলুন আজকে জার্নিটা শুরু করা যাক। গোপালপুর থেকে আমরা প্রথমেই চলে যাচ্ছি তারাতারিণী মন্দির। গোপালপুর থেকে তারাতারিণী মন্দিরের দূরত্ব হচ্ছে 35 কিলোমিটার, আর সময় লাগবে প্রায় 50 থেকে 55 মিনিট মতো। তারাতারিণী মন্দির যাওয়ার জন্য এখানে কিন্তু রোপওয়ে রয়েছে, আর এই মন্দিরটা কিন্তু পাহাড়ের ওপরে অবস্থিত। মন্দিরে ওঠার জন্য এখানে রোপওয়ে এবং গাড়িরও ব্যবস্থা আছে, এবং আপনারা চাইলে পায়ে হেঁটেও উঠতে পারেন। রোপওয়ে টিকিট প্রাইস হচ্ছে অ্যাডাল্টের 65 টাকা এবং চিলড্রেনদের 40 টাকা। আর আপনারা যদি পায়ে হেঁটে উঠতে চান তাহলে আপনাদের 1000টা সিঁড়ি পার করে উঠতে হবে। পুজো দেওয়ার সামগ্রী পাওয়া যায়, ওপরে কিন্তু কোনো পুজো দেওয়ার দোকান আপনারা পাবেন না, এর জন্য নিচে থেকে ডালা কিনে তারপরে কিন্তু ওপরে যেতে হবে। এখানে কিন্তু দেখুন এখন পুজো দেওয়ার সামগ্রী আছে, এবং ওই দিকটাও দেখুন, ওদিকেও কিন্তু রয়েছে। আর গাড়িগুলো কিন্তু ঠিক এখানটায় পার্কিং করা হচ্ছে, আর ওপরটা ওখান থেকে এবার আমরা রোপো করে যাবো তারাতারিণী মন্দির। तारातारिणी 2 महीने के लिए लेंगे तो 150 आएगा, सब चीज आएगा उसमें। वस्त्र आएगा, बंगड़ी आएगा, 2 प्रदीप आएगा, फूल आएगा, सिंदूर, अगरबत्ती, सब चीज आएगा 150 में। और एक बहन के लिए लेंगे तो 100 रुपये। তারাতারিণী 2 बहन बेचिए। তো বোন আছে তারা এবং তারিণী, তো দুজনের ডালা হচ্ছে যদি নেন তাহলে কিন্তু এটা 150 টাকা পড়বে। আর আপনারা যদি একজনের ডালা নেন, মানে একটা ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ডালা নেন, তাহলে কিন্তু সেটা 100 টাকা পড়বে। 70 টাকা। আর এই যদি এখান থেকে ফটো আছে, এরকম যদি ফটো নেন সেটাও কিন্তু 70 টাকা পড়বে। এখানে কিন্তু আরো বিভিন্ন রকমের এরকম ছবি রয়েছে, তো আমরা এখান থেকে নিয়ে নিলাম ডালা। আর এই যে এখানে কিন্তু এইগুলো রয়েছে, 20 रुपए में। ঠিক আছে। পাহাড়ের ওপর কিন্তু মন্দিরটা,
আমাদের কিন্তু রোপওয়ে করে পাহাড়ের উপরে উঠতে হবে। তো চলুন যাওয়া যাক রোপওয়েতে। ৬৫ টাকা লাগলো। আর এখানে কিন্তু বাচ্চাদের হাইটটা মাপছে, এই যে ১১০ সেন্টিমিটার। এর ওপরে হলে কিন্তু বাচ্চাদের কিন্তু ৪০ টাকা লাগবে, এর নিচে হলে ৪০ টাকা লাগছে, কিন্তু এর ওপরে যদি হয় তাহলে কিন্তু পুরো 65 টাকায় লাগবে রোপওয়েটা। এখানে কিন্তু লাইন পড়েছে, মানে লাইন দিয়ে দিয়ে তারপরে কিন্তু রোপওয়েতে উঠবো আমরা। তো চলুন। এইখানে সপ্তাহের প্রত্যেকটা দিনই এরকম ভিড় থাকে, এরকম কিন্তু লাইন দিয়ে আপনাদের রোপওয়েতে উঠতে হবে। তারাতারিণী মন্দির উড়িষ্যার গঞ্জাম জেলার পুরুষোত্তমপুরের কাছে কুমারী পাহাড়ে অবস্থিত একটি প্রাচীন ও পবিত্র শক্তিপীঠ। ঋষিকুল্যা নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি আদি শক্তি মা তারা এবং তারিণীর উদ্দেশ্যে উৎসর্গিত। মন্দিরটি কুমারী পাহাড়ের উপর অবস্থিত হওয়ায় এখান থেকে ঋষিকুল্যা নদীর মনোরম দৃশ্য উপভোগ করা যায়। চারপাশের সবুজ প্রকৃতি এবং শান্ত পরিবেশ ভক্তদের আধ্যাত্মিক অভিজ্ঞতা আরো গভীর করে তোলে। তারাতারিণী মন্দিরে রোপওয়ে করে যেতে প্রায় ৫ মিনিট সময় লাগে, আর হেঁটে উঠতে ১ থেকে ২ ঘন্টা সময় লাগবে। এখন চলে এসেছি উড়িষ্যার তারাতারিণী মন্দিরে। এই মন্দিরটি কিন্তু উড়িষ্যার গঞ্জাম জেলায় অবস্থিত এবং একটি শক্তিপীঠ, এবং এখানে কিন্তু তন্ত্র সাধনাও করা হয়। আর এই মন্দিরটা দেখতে পাচ্ছেন অনেক টুরিস্টই এসেছে। আর এটা কিন্তু বিশ্বের একটি বিখ্যাত মন্দির। মন্দিরে রয়েছে তারা এবং তারিণী, দুটি দেবী, এরা কিন্তু ২ বোন। আর মন্দিরের ভিতরে অবশ্যই প্রবেশ করব। আর পাশ থেকে কিন্তু বয়ে গেছে ঋষিকুল্যা নদী। আর জায়গাটা কিন্তু একটি পাহাড়ের উপরে এই মন্দিরটা, ভীষণ সুন্দর শান্ত মনোরম পরিবেশ। আপনারা যদি গোপালপুর আসেন তাহলে কিন্তু অবশ্যই তারাতারিণী মন্দিরে আসবেন, জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। মনে করা হয় এই মন্দিরটি ৫১ সতীপীঠের মধ্যে অন্যতম, যেখানে বিশ্বাস করা হয় দেবী সতীর স্তন দুটি এখানে পতিত হয়েছিল। এই কারণে মা তারা এবং মা তারিণী এখানে পুজো করা হয়। তো মন্দিরের ভিতরে প্রবেশ করব, আর এটা হচ্ছে মূল মন্দির, আর পাশে আছে আরো অনেকগুলি মন্দির। মন্দিরের ভিতর ক্যামেরা বা ফটোগ্রাফি অ্যালাউ নেই। স্থানীয় কিংবদন্তি অনুসারে এই মন্দিরটি ৮ম শতকে রাজা ইন্দ্রতুম্ন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যিনি একটি পদ্মফুলের উপর দেবী তারা এবং তারিণীকে আবিষ্কার করেছিলেন। বর্তমান কাঠামোটি ১৭০০ শতকে নির্মিত হয়েছে। তারাতারিণী মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি উড়িষ্যার সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। ভক্তরা এখানে এসে মা তারা এবং মা তারিণীর আশীর্বাদ লাভের আশায় পূজা অর্চনা করেন এবং মনের শান্তিও খুঁজে পান। মন্দিরটি কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত, যা লাল বালি এবং পাথরের ব্যবহার এবং জটিল খোদাইয়ের জন্য পরিচিত। মন্দিরের মূল গর্ভগৃহে মা তারা এবং মা তারিণী দুটি পাথরের মুখমণ্ডল ও সোনা ও রূপার অলঙ্কারে সজ্জিত। এছাড়াও গর্ভগৃহে একটি ছোট বুদ্ধ মূর্তিও রয়েছে, যা এই অঞ্চলের বৌদ্ধ শক্তির ঐতিহ্যেরও ইঙ্গিত দেয়। এই মন্দিরে চৈত্র মাসে প্রতি মঙ্গলবার উৎসব পালিত হয়। এছাড়াও সংক্রান্তি মেলাও হয়। এই দিন তন্ত্র সাধকদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। আমরা এখন চলে এসেছি মন্দির সংলগ্ন এখানে নাট মন্দিরে। আর এখানে কিন্তু আপনারা বসে কিছুটা সময় কাটাতে পারেন এবং বিশ্রামও নিতে পারেন। আর এখানেও কিন্তু রয়েছে তারা এবং তারিণী দুটি মূর্তি, এখানেও কিন্তু আপনারা চাইলে পুজো দিয়ে দিতে পারেন। তারাতারিণী মন্দিরের পাশ দিয়ে কিন্তু বয়ে গেছে ঋষিকুল্যা নদী। এই ঋষিকুল্যা নদীর পাশে হচ্ছে মা তারাতারিণী মন্দির। আর এই যে মন্দিরটা মা তারাতারিণী মন্দির, আর এই হলো ঋষিকুল্যা নদী। কি ভালো লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে জায়গাটা, দেখুন। মা তারাতারিণী মন্দির আসার জন্য এটা হচ্ছে সেই 1000টা সিঁড়ি, যেটা পেরিয়ে কিন্তু আপনাদের মন্দিরে আসতে হবে। আমরা ওঠার সময় রোপো করে উঠেছিলাম, কিন্তু এবার আমরা নামবো 1000টা সিঁড়ি পেরিয়ে। তো এখানে কিন্তু রোপো বিকেল 5:30টার মধ্যে বন্ধ হয়ে যায়, সেটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তারাতারিণী মন্দির থেকে রম্ভা চিল্কার দূরত্ব হচ্ছে 22 কিলোমিটার, আর সময় লাগবে 45 মিনিট মতন।
আমরা চলে এসেছি রম্ভাতে। এখানে হচ্ছে গাড়ি পার্কিং, গাড়িগুলো কিন্তু ঠিক এখানটায় পার্কিং করা হয়েছে। আর রম্ভাতে এই কলিতা থেকে যেতে হবে। এই যে এখানে একটি রেস্টুরেন্ট আছে, এখানে কিন্তু আপনারা খাবার অর্ডার দিয়ে তারপরেই যাবেন বোটিং করতে। এই যে এই হচ্ছে রেস্টুরেন্ট, এখানে কিন্তু ভেজ নন ভেজ সবকিছুই পাওয়া যায়। চলে এসেছি রম্ভার যে পান্থনিবাস আছে, সেই রম্ভা পান্থনিবাসে। এখানে কিন্তু আপনারা থাকতে পারেন এবং এখানে কিন্তু হোটেল এবং রেস্টুরেন্ট সবকিছুই রয়েছে। তো এটাই হচ্ছে রম্ভার পান্থনিবাস। রম্ভা চিলিকাতে বোটিং করার জন্য রম্ভার পান্থনিবাস থেকে বোট রাইডের টিকিট কেটে নিতে হবে। তবে এখানে আপনাদের এসে স্পট বুকিং করতে হবে, আগে থেকে কিন্তু এখানে বুকিং করা যায় না। এখানে দু ধরনের বোট রাইড আপনারা করতে পারেন, একটি হচ্ছে স্পিড বোট আর একটি মোটর বোট। আপনারা যদি মোটর বোটে যেতে চান তাহলে আপনাদের ভাড়া পড়বে 2100 টাকা এবং 1 ঘন্টা 15 মিনিটের ব্যবধানে সমস্ত জায়গাগুলি ঘুরিয়ে দেখাবে। তার মধ্যে ব্রেকফাস্ট আইল্যান্ড সহ আরো 2টি আইল্যান্ড আপনাদের ঘুরিয়ে দেখাবে। তবে একটা কথা জানিয়ে রাখা দরকার যে মোটর বোটে আপনারা একসঙ্গে সর্বোচ্চ 10 জন যেতে পারবেন। যদি আপনারা 10 জনের থেকে কম চান তাহলে কিন্তু ভাড়া একই পড়বে। যদি আপনারা স্পিড বোর্ডে যেতে চান তাহলে আপনাদের ভাড়া পড়বে 2650 টাকা। 45 মিনিটের ব্যবধানে সব জায়গাগুলি আপনাদের ঘুরিয়ে দেখাবে। চিল্কা হ্রদ ভারতের ওড়িশা রাজ্যে অবস্থিত একটি বিস্তীর্ণ লবণাক্ত জলের হ্রদ। এটি এশীয় বৃহত্তম উপকূলীয় লেগুন এবং বিশ্বের 3য় বৃহত্তম। চিল্কা হ্রদ গঞ্জাম, খুর্দা এবং পুরী বিস্তীর্ণ এলাকা জুড়ে বিস্তৃত। চিল্কা হ্রদ আন্তর্জাতিকভাবে রামসার সাইট হিসেবে স্বীকৃত একটি জলাভূমি এবং এটি হাজার হাজার পরিযায়ী পাখির আবাসস্থল। পরিযায়ী পাখি যেরকম সাইবেরিয়ান সারস, গোল্ডেন ক্লোভার, প্লেনটন, গ্রে হেরন এবং বিভিন্ন ধরনের নানা পরিযায়ী পাখি কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। ইরাবতী ডলফিন এখানে দেখা যায়, যা খুবই বিরল। শীতকালে কিন্তু এখানে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি দেখতে পাওয়া যায়। এছাড়াও চিল্কার আরেকটি দিক বারকুল চিল্কা, সেখানেও কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন। চিল্কা হ্রদে আসলে আপনারা কিন্তু বোটিং করতে একেবারেই ভুলবেন না। এই হ্রদের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের কিন্তু মুগ্ধ করবেই। আমরা এখন চলে এসেছি রম্ভার পাশে এখানে একটি রেস্টুরেন্টে। এখানে কিন্তু আপনারা বিভিন্ন রকম খাবার পেয়ে যাবেন। রম্ভায় বোটিং করার আগেই আপনারা এখানে অর্ডার দিয়ে যাবেন, ওনারা খাবার তখনই বানিয়ে রাখবেন, আপনারা এসে খেয়ে নেবেন, এতে সুবিধা হয়। আর এখানে কিন্তু আপনারা ভেজ নন ভেজ সব আইটেমই পেয়ে যাবেন। তো চলুন আছে, এবার আমরা খেয়ে নেবো, এরপরে আমরা ঘুরবো টেম্পেরালে আর তারপরে ঋষিকুল্লা মোহনা, এগুলোই আমাদের লাস্ট স্পট। তারপরে আমরা ব্রহ্মপুর চলে যাব সোজা, ওখান থেকে আমাদের ট্রেন আছে। রম্ভা থেকে দেখে আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে। এখানে কিন্তু আমরা অর্ডার করেছি হায়দ্রাবাদি দম চিকেন বিরিয়ানি, তার সঙ্গে দিয়েছে এখানে এরকম একটা চাটনি, আর এটা হচ্ছে রায়তা, আর এরকম কোয়ান্টিটি দিয়েছে। আর এখানে কিন্তু চিকেন রয়েছে 3 পিস চিকেন রয়েছে। এর প্রাইস হচ্ছে 139 টাকা, এটা আছে 139 টাকা। এই যে চিকেন, আমার সামনে যে থালিটা আছে এখানকার, এটার দাম কিন্তু 280। আপনারা যদি শুধু ভেজ থালি নিতে চান সেটার দাম পড়বে 100 টাকা। মাছটা যদি আপনারা মাছ নিতে চান সেটার দাম পড়বে 180 টাকা। এই জন্য সব মিলে এটার দাম হচ্ছে 280 টাকা। আর এখানে কিন্তু রয়েছে ভাত, তার সঙ্গে রয়েছে ডাল, একটি সবজি রয়েছে, এটা পটলের তরকারি, এটা আলু ভাতে, আর এটা কিন্তু রায়তা, আর সঙ্গে পাঁপড় রয়েছে। শুধু ভেজটা নিতে চাইলে পড়বে 100 টাকা, আর যদি আপনারা এটা নেন তাহলে কিন্তু 280 পড়বে। ঠিক আছে, কিছু নেই। সাথে নিয়েছিলাম পিৎজা, দাম পড়েছিল 100 টাকা। লাঞ্চ করে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আর আমরা এখন দেখছি ঋষিকুল্লা মোহনা, এখানেও নামলাম না। এরপরে আমরা চলে এসেছি এখন ট্যাম্পেরা লেকে। আর এই ট্যাম্পেরা লেকে কিন্তু বোটিংও করা যায়। আপনারা যদি চিল্কাতে বোটিং না করতে পারেন তাহলে কিন্তু আপনারা এই লেকেও বোটিং করতে পারেন। আর এটাই কিন্তু আমাদের দারিংবাড়ি এবং গোপালপুর ভ্রমণের লাস্ট স্পট। এরপরেই কিন্তু আমরা রওনা দেব ব্রহ্মপুর স্টেশনের দিকে। তো চলুন ভিতরে প্রবেশ করি। বোটটা দেখছেন বড় বোট, এটা কিন্তু ফ্যামিলি বোট। এটা আপনারা 15 জন যেতে পারবেন এবং পার হেড 100 টাকা করে লাগবে এক একজনের। 100 रुपया 15 मेंबर्स जा रहे हो। अच्छा, ये वाला 3 जन जा सकते 500 है, ये वाला 5 जन जा सकते 900 है। ओके।
আমাদের দারিংবাড়ি এবং গোপালপুর ভ্রমণটি এখানেই সমাপ্ত হলো। এরপর আমরা চলে যাচ্ছি ব্রহ্মপুর স্টেশনের দিকে, সেখান থেকে আমাদের হাওড়া যাওয়ার ট্রেন আছে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝেও শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।